স্বাগত। নিয়মিত আয়োজন এখন প্রকাশে, সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। ইতিমধ্যেই নির্বাচনের সম্ভাব্য সময় জানানো হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। তবে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবিতে সোচ্চার রাজনৈতিক দলগুলো। সে অনুযায়ী রাজনৈতিক দলগুলো সমমনাদের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে সেখানেও দেখা যাচ্ছে নানা মেরুকরণ। জোটের এসব হিসেব নিকেশ আগামী দিনে রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং সিনিয়র সাংবাদিক সৌরভ হাসান। এছাড়াও আমাদের সাথে এই আলোচনায় যোগ দেবেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা রহমান। তিনি এখন এসে পৌঁছাননি। আমরা আলোচনায় যাচ্ছি। আপনার দুজনকে স্বাগত আজকের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। আর শুরুতেই দুদু ভাইয়ের কাছে জানতে চাই যে সম্প্রতি আমরা দেখলাম ইসলামী আন্দোলনের সাথে জামাতে ইসলামী, আপনাদের দীর্ঘদিনের জোটসঙ্গী, একটা বৈঠক হয়েছে। আমরা জানি তাদের আগে এক ধরনের বৈরিতা সম্পর্ক ছিল, কিন্তু তারা এখন অনেক কাছে এবং ইসলামী দলগুলো নিয়ে একটি জোট গঠনের চেষ্টা তারা প্রকাশ্যেই বলেছেন। আপনাদের এই পুরাতন এবং বৃহত্তম জোট সঙ্গী, আমরা ধারণা করছি যে তারা এবার পৃথকভাবে নির্বাচন করতে চাচ্ছে বা তাদের কর্মকাণ্ডে সেরকমই আভাস পাওয়া যাচ্ছে। এর প্রেক্ষিতে আপনারাও তো একটি লিয়াজো কমিটি গঠন করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করছেন জোট নিয়ে। আপনাদের মানে নির্বাচন তো হবে, নির্বাচনের দাবিও আছে, জোট নিয়ে আপনারা একটু চাপে আছেন কিনা বা জোট সঙ্গী নির্বাচনের জন্য আপনাদের কৌশল কি হচ্ছে এবার? জি, আপনাকে ধন্যবাদ সৌরভ ভাই এবং যারা দেখছে এই অনুষ্ঠান তাদেরকে শুভেচ্ছা। আসলে আমরা একসময় 4 দলীয় একটি জোট ছিল, শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক শাসনকে প্রতিহত করা এবং নির্বাচনে অংশগ্রহণ। পরবর্তীতে এই জোটটি 20 দলীয় জোটে রূপান্তরিত হয়। আরও পরে এই জোট একসময় বিলুপ্ত হয়। জোট থেকে যারা ছিলেন তারা কেউ কেউ একা থাকেন, কোনো ভিন্ন জোটে যাননি, আবার কেউ কেউ 12 দলীয় জোট বা অন্য নামে ছোট ছোট কিছু রাজনৈতিক দল তারা জোট গঠন করে। বিএনপি একা আছে, দলগতভাবে কোনো জোটে নাই। আন্দোলনে যেমন একটা পারস্পরিক সম্পর্ক থাকে, ঠিক তেমনি নির্বাচন কেন্দ্রিক যে কোনো রাজনৈতিক দল তারা তাদের অবস্থান এবং দেশের বাস্তব পরিস্থিতিতে যদি মনে করে যে জোটবদ্ধভাবে তারা নির্বাচন করবে অথবা এককভাবে নির্বাচন করবে, এই সিদ্ধান্তটা জাতীয় রাজনীতির অবস্থার প্রেক্ষিতে মেরুকরণটা তৈরি হয়। কোনো দল জোট করতে চাইলেই হবে অথবা জোট না করতে চাইলেও হবে না, এরকম কোনো আগের থেকেই বলাটা কঠিন। যেমন আমাদের সঙ্গে একসময় জামাত ইসলামের জোট ছিল বা অন্যান্য কয়েকটি ইসলামী সংগঠন ছিল। জাতীয় পার্টি মঞ্জুর, উনি মারা গেছেন, নাজির রহমান মঞ্জুর সাহেব, তাদের সঙ্গে ছিল। তো এই জোট, এরশাদ সাহেব ছিলেন, প্রথমে এরশাদ সাহেবের ছিলেন, সাইকুল হাদিস আজিজুল হক সাহেব ছিলেন, 4 দলীয় জোট, এবং জামাত ইসলাম ছিল, বিএনপি ছিল। তো পরবর্তীতে আমি একটু আগেই বললাম এইগুলো আস্তে আস্তে বেড়েছে এবং পরে একসময় বিলুপ্ত হয়ে গেছে। তো এখন বিএনপি এককভাবে নির্বাচন করবে না অন্যান্য দলগুলোকে জোট সঙ্গী করবে না স্ব অবস্থানে থেকে সমর্থন ভিত্তিতে নির্বাচন করবে, সেটা কিন্তু এখনো বলা হয় নাই, সিদ্ধান্ত নেওয়া হয় নাই। যেমন একটু আগে আপনি বলতে গিয়ে বললেন যে আমাদের দীর্ঘদিনের জোট সঙ্গী ইসলামী আন্দোলনের সঙ্গে জামাত জোট সঙ্গী বলেছে না, আমি যেটা বুঝলাম ওই জন্যে দোষের কিছু না, একটা ভুল হতে পারে। তো ইসলামী আন্দোলনের সঙ্গে আমাদের কখনো জোট ছিল না, তাদের সঙ্গে সম্পর্ক ছিল, অতীতেও ছিল, এখনও আছে। কারণ গত নির্বাচনগুলোতে এরশাদ সাহেবের শেখ হাসিনার আমলে সর্বশেষ নির্বাচনটাও মানে ওই জাতীয় সংসদে করেনি, তার আগের যেটি সিটি কর্পোরেশন নির্বাচন ছিল বরিশালে, যেখানে একজন ওনাদের পীর রেজাউল করিম সম্ভবত আঘাতগ্রস্ত হয়েছিলেন, রক্তাক্ত হয়েছিলেন, তখনই সরকারের সঙ্গে তাদের দূরত্বটা অনেক দূর বেড়ে যায় এবং সর্বশেষ 24-এর নির্বাচনের সম্ভবত তারা দাঁড়ায় নাই।
কিন্তু এটা একটা প্রেক্ষাপট ছিল, এখন একটা ভিন্ন প্রেক্ষাপট। জামাতের সঙ্গে আমাদের জোট ছিল, আন্দোলন আমরা পাশাপাশি করেছে। আগামী দিনে কোন অবস্থায় নির্বাচনটা হবে সেটি কিন্তু এখনো পরিষ্কার না, সেই জন্য এখনই সিদ্ধান্তমূলক কথা না বলাই ভালো। ধন্যবাদ। সোহরাব ভাই, বাংলাদেশের জোট রাজনীতি মানে এই মুহূর্তে রাজনীতিতে আওয়ামী লীগ অনুপস্থিত, এই অবস্থায় বাংলাদেশের জোটের রাজনীতির প্রাসঙ্গিকতা আমরা দেখেছি, কিন্তু সামনের দিনগুলোতে জোট রাজনীতি কতটা মানে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আপনার মনে হয়, যেখানে ইসলামী দলগুলো একটা আলাদা মানে অনেক বেশ কিছু, যেমন খেলাফত মজলিস, নেজামে ইসলামী, খেলাফত তারপরে হচ্ছে ইসলামী আন্দোলন এবং জামাতে ইসলামী এবং এর আরও অন্যান্যরা চাইছে যে বৃহত্তর ইসলামিক জোট করতে। আবার শিক্ষার্থীদেরও একটি শক্তি আছে। আগামী রাজনীতিতে জোটের প্রাসঙ্গিকতা কতটুকু থাকবে বলে আপনার মনে হয়? ধন্যবাদ এবং দুধু ভাইকে শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে জোটের রাজনীতি কখন হয়, যখন অন্য দলের সাথে এক ধরনের বোঝাপড়ার প্রশ্ন আসে। সেটি নির্বাচনের সময়ও হতে পারে, নির্বাচনের বাইরেও হতে পারে। ঠিক দুধু ভাই যে কথাটি বলছেন, 5 আগস্টের পর একটা পরিবর্তিত অবস্থা। এই পরিবর্তিত অবস্থায় এর আগে জামাত ইসলাম বিএনপির কখনো ঘোষিত জোটের অংশীদার, কখনো কী বলে রাজনৈতিক মিত্র। বিএনপি সবসময় এটা বলে যে জামাত ইসলাম ছিল তাদের কৌশলগত মিত্র, আদর্শগত নয়। এবং দুই দলের আদর্শের যে ফারাক আছে সেটা তো প্রতিদিনের বক্তৃতা, নেতাদের বক্তৃতা বিবৃতিতে আমরা দেখছি। এখন রাজনীতি কেন? রাজনীতি রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্যেই, ছোট দল হোক বড় দল হোক, তারা যে কৌশল মনে করবে যে তাদের পক্ষে বেশি জনমত আনা যাবে সেই কৌশলই নেবেন, জোটের ক্ষেত্রেও আর জোট না করার ক্ষেত্রেও। একটা আছে যে বাংলাদেশে যদি 4টি প্রধান দলের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং জামাত ইসলাম। আওয়ামী লীগ মাঠে নেই, জাতীয় পার্টিও মানে সেভাবে সক্রিয় নয়। তো সেক্ষেত্রে দুটি প্রধান দল হচ্ছে বিএনপি ও জামাত ইসলাম। স্বাভাবিকভাবে জামাত ইসলাম নিজেকে বিএনপির প্রতিদ্বন্দ্বী ভাবে এবং তার মিত্র হিসেবে, এবং তারা মিত্রের সন্ধান করছে। তো বিএনপি তো আর সেখানে বসে থাকবে না, বিএনপিও মিত্রের সন্ধান করবে। আর আমাদের বামপন্থী বলুন, মধ্যপন্থী বা ডানপন্থী বা ইসলামপন্থী, সব যত দল আছে এর মধ্যে নীতিগত আদর্শগত ফারাক আছে, আবার নেতৃত্বের বিরোধও আছে। সেক্ষেত্রে জামাত ইসলাম যে অন্যান্য ইসলামী দলগুলোর সাথে আলোচনা করছে, এটার মধ্যে দোষের কিছু নেই। শেষ পর্যন্ত তারা ওই মানে জোটবদ্ধ নির্বাচন করতে পারবে কিনা এ ব্যাপারে প্রশ্ন আছে। কারণ আমরা দেখে আসছি জামাত ইসলাম এবং হেফাজত ইসলাম, যদিও হেফাজত ইসলাম আনুষ্ঠানিক কোনো রাজনৈতিক দল নয়, কিন্তু এই দলে, এই হেফাজত ইসলামে কিন্তু অনেক ইসলামী দল আছে, এই যে নিজামে ইসলামী, খেলাফত মজলিস আছে। আবার বিএনপিও চাইবে, যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, সেহেতু তার শক্তি বৃদ্ধি করতে জামাত বা তার প্রতিপক্ষ যারাই থাকবে তাদেরকে মোকাবেলা করতে, তার শক্তি বাড়াতে। এখন নির্বাচন আমাদের দেশে নীতি, কৌশল, কর্মসূচি একটি ব্যাপার, ভাবমূর্তি একটি ব্যাপার। যখন নির্বাচনের আগেই যখন ভোটাররা দেখবে যে এই দলের পক্ষে পাল্লা ভারী, বা এই দল, এই জোটে অনেক বেশি মানুষ আছে বা অনেক বেশি নেতাকর্মী আছে, বা তাদের নীতি কর্মসূচির বাইরেও, তখন তারা সেটি বিবেচনায় করে। অনেকেই দেখেছেন যে এর আগে যত নির্বাচন হয়েছে, ভোটারদের মধ্যে একটা, যারা দলীয় ভোটার নয়, দলীয় সমর্থক নয়, তাদের মধ্যে কিন্তু একটা আলোচনা বা একটা প্রবণতা যে আমরা ভোটটা নিষ্ফল করতে পারি না, মানে ভোটটা ব্যর্থ হবে, আমি যাকে ভোট দেবো সে নির্বাচিত হবে না। সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে সৎ মানুষ, সবচেয়ে পরিচ্ছন্ন মানুষ কিন্তু প্রার্থী, কিন্তু তাকে ভোট দিলে তো লাভ হবে না। বামপন্থী আমাদের দলগুলোর মধ্যে, বামপন্থী যতগুলো দল, খুব ব্যতিক্রম ছাড়া সবার প্রতি মানুষের কিন্তু এই প্রার্থীদের প্রতি, এমনকি দলের প্রতি না থাকলেও প্রার্থীদের প্রতি একটা আস্থা আছে, ভালো মানুষ হিসেবে পরিচিতি আছে। এখন বিএনপি যদি তার এই মুহূর্তে তার রাজনীতির কলাকৌশল, তাতে মনে হয় যে তারা এই ধরনের দলগুলোকেও সঙ্গে নিতে চাইছে।
তাদের গণতন্ত্র মঞ্চের শরীরদের, সেক্ষেত্রে বিএনপি একটা রাজনৈতিকভাবে এই মাইলেজ বা এই সুবিধা নেওয়ার চেষ্টা করবে বা পেতে চাইবে। এবং জামাত ইসলাম তখন বসে থাকবে না, জামাত ইসলামও তার মিত্র খুঁজে নিচ্ছে। আর জামাত ইসলাম জানে যে বামপন্থীরা কখনো তার মিত্র হবে না, এমনকি বিএনপি যদি তার থেকে দূরত্ব তৈরি করে, তখন তারা আরও বেশি কিন্তু এক ধরনের অতীত তাদের কর্মকাণ্ড ইত্যাদির ব্যাপারে তাদের অনেকগুলো চ্যালেঞ্জ সামনে। এবং সম্প্রতি আপনি দেখেছেন যে জামাত ইসলামের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, তার মুখপত্র, তার মাসিক মুখপত্রে যে একটি প্রবন্ধ নিয়ে প্রচণ্ড আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, এবং সমালোচনার কারণে তারা প্রত্যাহারও করেছে। কিন্তু এই প্রত্যাহারটা কি স্বেচ্ছায় না বাধ্য হয়েছে? কারণ এটি নিয়ে আলোচনা যখন হচ্ছিল টেলিভিশনে, বিভিন্ন টিভিতে আমরা দেখছিলাম, তখন কিন্তু এর পক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করেছে যে আমরা বহুমতকে কেন্দ্র করে একটা মেরুকরণ হয়ে যেতে পারে কিনা নির্বাচনে। জি, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে একটা মেরুকরণ হতে পারে কিনা মানে জোটের, সেটা তো হওয়া স্বাভাবিক এবং হয়ে যেতে পারে না, ইতিমধ্যেই কিন্তু এটা স্পষ্ট। তার মানে আগামী যেহেতু আওয়ামী লীগ যখন মাঠে ছিল, তখন কিন্তু আওয়ামী লীগ চেষ্টা করেছে, বিএনপি জামাত হচ্ছে তাদের বিরোধী শিবির, এবং কখনো কখনো তারা মুক্তিযুদ্ধের বিরোধী হিসাবেও চিহ্নিত করেছে, জামাতের সঙ্গে বিএনপিকে ব্র্যাকেট বন্দি করেছে। আমি যদিও মনে করি যে সেটি অন্যায় ছিল। এখন যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, সুতরাং বিএনপির দিক থেকে বিএনপির পক্ষে কিন্তু জনমতটা বেশি, এ কারণে যে বিএনপি মুক্তিযুদ্ধ বিরোধী এটা কেউ বলবে না, বরং অনেক মুক্তিযোদ্ধা এই দলের যা প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের প্রধান, তো সবটা মিলে। আর যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, তো সুতরাং মুক্তিযুদ্ধের কথা বলার জন্য এখন কিন্তু আমরা দেখি বিএনপির সামনে। আচ্ছা, সুতরাং এক ধরনের বিএনপির ভাবমূর্তিগত সুবিধা কিন্তু তার আছে। এখন সেটি নির্বাচনী মাঠে কতটা পক্ষে নিতে পারবে, জনমত তার উপরে নির্ভর করবে আগামী নির্বাচনের ফলাফল। ধন্যবাদ সোহরাব হাসান। আমাদের একটি বিরতি নেওয়ার সময় হয়েছে, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবার ফিরে এলাম আজকের আলোচনায়। এ পর্বে আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন, আমরা আগেই বলেছিলাম যে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। এবারে আলোচনা তাকে দিয়ে শুরু করছি। আজকে জানেন যে একটি নতুন রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, ফুলকপি তার প্রতীক। আপনারাও একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতেই। আপনাদের এই আত্মপ্রকাশ কতটা মানে প্রকাশের দিনটি কতটা এগিয়ে আসলো, মানে সেই কবে আমরা দেখতে পাবো আপনাদের রাজনৈতিক দল, এবং আপনারা জোট নিয়ে আপনাদের কোনো ভাবনা আছে কিনা? কারণ ইতিমধ্যেই বড় দুই দল এই মুহূর্তে বিএনপি এবং জামাত ইসলাম স্ব জোট গঠনের জন্য এক ধরনের চেষ্টায় আছে। আপনাদের এ বিষয়ে চিন্তা কি? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, এবং এখন টিভি সকল দর্শককে আমার শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আমরা এই অভ্যুত্থানের পরে যেই তারুণ্যের জোয়ার দেখেছি, সেটার একটা বহিঃপ্রকাশ হিসেবে আমরা মনে করি যে আমরা দেখেছি যে আমরা যখন মাঠে ময়দানে কাজ করেছি, তখন আমাদের কাছে বাংলাদেশের মানুষ জানিয়েছে যে গণ অভ্যুত্থানের একটি দল তাদের প্রয়োজন। কারণ তারা মনে করছেন যে বিদ্যমান যত রাজনৈতিক শক্তি আছে তাদের কাছে তারা তাদের কথাগুলো বলতে পারছেন না, তারা তাদের আকাঙ্ক্ষাগুলো প্রকাশ করতে পারছেন না, এবং একই সাথে তাদের দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হবে এবং যেই ভবিষ্যতের দিকে বাংলাদেশ আসলে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে, এরকম কোনো ক্রাইটেরিয়া তারা দেখতে পাচ্ছেন না। এবং সেই কারণে আমাদের কাছে তারা আবেদন জানিয়েছেন, আমাদের কাছে বারবার বলেছেন যে কেন আমরা দেরি করছি এবং দ্রুততম সময়ে আমাদের দল গঠন করা উচিত। এরকম কথা আমরা মাঠ থেকে পেয়েছি, এবং আমরা যাদের সাথে কাজ করি, আমাদের নেতাকর্মীরা সকলেই এই বিষয়ে তারা এটাই মনে করেন যে দ্রুত রাজনৈতিক দল আসা উচিত। এবং সেই জায়গা থেকে আমরা রাজনৈতিক দল গঠনের যে উদ্যোগটা সেটা নিয়েছি, এবং সেই উদ্যোগের আমরা সাংগঠনিক পর্যায়ে আছি এই মুহূর্তে। এবং সেই সাথে অবভিয়াসলি পার্টির
পার্টি গঠনের সাথে সাথে কিছু লিটারেচার প্রয়োজন হয়, কিছু জায়গা বলে দেওয়া প্রয়োজন হয়, যেমন পার্টির একটা ঘোষণাপত্র অবশ্যই প্রয়োজন, এবং সেই সাথে দফা দাবি কর্মসূচি কি ধরনের হতে পারে, বাংলাদেশকে আমরা কেমন দেখতে চাই এবং কি অফার করছে এই নতুন রাজনৈতিক দল, আসলে কি অফার করবে বাংলাদেশে, কেন এই নতুন রাজনৈতিক দল এখন প্রয়োজন হচ্ছে, এই সব কিছুই আসলে তৈরি করা হচ্ছে এবং আমাদের কিছু টিম, কিছু মানুষ এইগুলো নিয়ে কাজ করছেন। এবং আমরা আবার সবাইকে আহ্বান জানাচ্ছি, শুধুমাত্র জাতীয় নাগরিক কমিটি এবং শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, যারা এই বিষয়ে আগ্রহী এবং একটি নতুন রাজনৈতিক দল কেমন দেখতে চান এই বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করেন, তাদেরকেও আমরা বলছি যে আপনারাও এই বিষয় নিয়ে কাজ করতে পারেন। আপনাদের কাছ থেকে আপনাদের তথ্যগুলো এবং আপনাদের চিন্তাগুলো কালেক্ট করতে চাই এবং সেটার ভিত্তিতে আমরা নতুন রাজনৈতিক দল গঠন করতে চাই। এই ক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি, আমরা এই কাজটা করার জন্য আমরা একেবারেই মাঠে ময়দানে একেবারেই জনগণের কাছে চলে যাওয়ার জন্য আমরা সামনে একটি পদক্ষেপ নিব, যাতে করে আমরা নতুন রাজনৈতিক দলের কাছে কি প্রত্যাশা এবং বাংলাদেশকে কেমন দেখতে চাই এবং নতুন রাজনৈতিক দলের নাম কেমন হতে পারে, মার্কা কি হতে পারে, এই যে তথ্যগুলো, এই যে আশাগুলো, এই কথাগুলো আমরা মানুষের কাছ থেকে তুলে আনতে চাই। এবং সেই জন্য আমরা অনলাইন গুগল ড্রাইভের গুগল ফরম্যাটেও আমরা এটা করেছি, গুগল ফর্মে, এবং সেই সাথে আমরা মানুষের কাছে দৌড়ে দৌড়ে যাওয়ার জন্য আমরা একটা ফর্ম করেছি এবং সেটা আমরা শীঘ্রই লঞ্চ করব এই ক্যাম্পেইন প্রোগ্রামটা, এবং সেটার ভিত্তিতে আসলে নতুন রাজনৈতিক দল তৈরি হবে। আচ্ছা, আপনারা যদি রাজনৈতিক দল গঠন করেন এবং নির্বাচনের সময় খুব বেশি নাই, হয়তো 1 বছরের ভিতরে হবে, 6 মাসের ভিতরে হবে, আপনারা যদি এর ভিতর নিবন্ধন পেয়ে যান, সেটা কি জনমনে প্রশ্ন উদ্যোগ করবে না? এত দ্রুত রাজনৈতিক দল, আবার সেই দল নিবন্ধনও পেল এবং নির্বাচনে আসলো, আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় যে আমরা যেটা ভাবছি যে আমরা আসলে এখানে অভ্যুত্থানের পরে যেই যৌক্তিক কাজগুলো করা প্রয়োজন, আমরা সেই যৌক্তিক কাজগুলোর পথে আছি। এখন একটি রাজনৈতিক দল প্রয়োজন, আমরা মাঠ থেকে শুনেছি এবং আমরা সেটা গঠনের উদ্যোগ নিয়েছি। পরবর্তীতে কি হবে এটা আমাদের বিবেচ্য বিষয় না, একটা রাজনৈতিক দল এই মুহূর্তে প্রয়োজন। এবং আপনি আরেকটা কথা প্রশ্ন করেছিলেন জোট গঠনের ব্যাপারটা। দেখুন, এখানে আমাদের কাছে মূল প্রায়োরিটি হচ্ছে বাংলাদেশকে একটি সুন্দর গণতান্ত্রিক রাজনৈতিক দল উপহার দেওয়া। যেই রাজনৈতিক কাঠামোর মধ্যে আমরা আসলে বসবাস করি বাংলাদেশের জনগণ, এখানে একটি অশান্তিপূর্ণ পাওয়ার ট্রান্সফার আছে, আমরা বারবার করে বলছি। এই অশান্তিপূর্ণ পাওয়ার ট্রান্সফারের এই যে কালচার, এই সংস্কৃতিটা পরিবর্তন করে দেওয়ার জন্য দলের ভিতরকার গণতান্ত্রিক প্রক্রিয়া এবং দলের যে ইন্টারপার্টি ডেমোক্রেসি এবং সেই সাথে দলের যে কাঠামো, সেই সাথে জনগণের সাথে তাদের যে যোগাযোগ, এগুলোকে নতুন করে ভাবার সুযোগ এসেছে অভ্যুত্থানের মাধ্যমে। সেই সাথে এই কারণেই আসলে আমরা নতুন রাজনৈতিক দলটা নতুন করে সাজাতে চাচ্ছি। কিন্তু ওই যে জোট গঠনের যে বিষয়গুলো, এগুলো হচ্ছে একটা নির্বাচন কেন্দ্রিক ভাবনা। তো নির্বাচনের চেয়ে আমাদের বেশি প্রায়োরিটি হচ্ছে একটি সুন্দর রাজনৈতিক দল উপহার দেওয়া বাংলাদেশের মানুষকে। সেই সাথে নির্বাচনের সময় কি হবে না হবে এটা জনগণ ডিসাইড করবে, সেটা নিয়ে কোনো আপত্তি নেই। ধন্যবাদ দুদু ভাই। কোন একটি অনির্বাচিত বা নির্বাচিত সরকার অধীনের সময় যদি কোনো রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে, আমরা নানান ধরনের গন্ধ, স্মেল বা সন্দেহের উদ্রেক হয় এটি কিংস পার্টি কিনা। আপনাদের দলের তরফ থেকেও এরকম অভিযোগ আছে যে কিংস পার্টি গঠনের চেষ্টা হচ্ছে, এবং সম্প্রতি প্রধান উপদেষ্টা ছাত্রদের দল গঠনের কথা বলেছেন, স্বাগত জানিয়েছেন। আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? রাষ্ট্রের প্রধান নির্বাহী ছাত্রদের দল গঠন করার কথা বলছে, এটা কি কোনো ধরনের আনইউজুয়াল কিনা? এই সরকারটা সকল রাজনৈতিক দলের শ্রেণী পেশার সমর্থিত একটি সরকার। সবাই মনে করে যে তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই, সে কোনো দলীয় রাজনীতির অংশ না, সবার তাদের সঙ্গে সমর্থন নিয়ে তারা দাঁড়িয়ে আছে। তো ইতিমধ্যেই আমাদের সরকার প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, সেখানে মনে হয়েছে তার একটি সুনির্দিষ্ট লক্ষ্য আছে, সেটি একটি রাজনীতি দলের প্রতি। তার নিজের একটা ঘোষণা আছে, এই সরকারটি আছে ছাত্রদের সরকার। তো ছাত্ররা যখন যারা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তিনি মনে করেন যে তাদের কিছু আকাঙ্ক্ষা আছে, সেটা পূরণ করার জন্য একটি রাজনৈতিক দল তারা গঠন করতেই পারে, এবং সেই আকাঙ্ক্ষাটা অন্যরা সম্পূর্ণ করতে পারেন বলে তিনি মনে করেন না। অর্থাৎ তিনি একটি পক্ষের মানুষ এখন, অর্থাৎ একটি দল গঠনের তিনি নিয়ামক শক্তি হিসাবে নিজেকে ইতিমধ্যে উপস্থাপন করেছেন। তো একটি পক্ষ থাকলে তো, যেমন বিএনপি একটা রাজনৈতিক দল, এটাকে নিরপেক্ষ রাজনৈতিক প্রতিষ্ঠান বলা যাবে না। জামাত ইসলাম একটি রাজনৈতিক দল। তো যেমন আমাদের এর আগে দলীয় বিবেচনায় ভালো নির্বাচন হয়নি বলেই কেয়ারটেকার মুভমেন্ট হয়েছিল,
এবং সেই কেয়ারটেকারে রাজনীতির বিবেচনার বাইরের লোকরা এসে নির্বাচন পরিচালনা করেছেন। তো এখন সেই কথাটা সামনে এসছে যে তিনি যদি নিরপেক্ষতা হারান তাহলে একটি কেয়ারটেকারের প্রশ্ন দেখা দিতে পারে। তো এটি তাকে সিদ্ধান্ত নিতে হবে, না হলে পরে আগামী দিনে যেসব অংশগ্রহণকারী শক্তি আগামী দিনে নির্বাচনের দিকে এগোবে, তো তাদের বক্তব্যটা স্বাভাবিক কারণেই সরকারের সঙ্গে একসঙ্গে নাও যেতে পারে এখন উদ্ভূত পরিস্থিতিগত কারণে। অর্থাৎ সরকার, সকল রাজনৈতিক দল একটা সরকার তৈরি করতে চাচ্ছে একটি রাজনৈতিক দল। মানে নির্বাচনের আগে বিতর্কিত হয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতিমধ্যেই আপনি অনেক তাই কথা, বলছেন? ইতিমধ্যে তো অনেক কথা মানে শুরু হয়েছে, বলা বলি হয়েছে। এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে, যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সরকারকে দিয়ে যদি একটি গণতান্ত্রিক রাজনীতির উত্তরণ, সেটা একটা ভালো নির্বাচন এখনো পর্যন্ত সম্ভব। ধন্যবাদ। সৌরভ ভাই, দুদু ভাইয়ের কথার যে এসেন্স, আপনার এ বিষয়ে বক্তব্য কি? প্রধান নির্বাহী কি মানে ইতিমধ্যেই একদিকে হেলে গেছেন? না, বিষয়টা আমরা কিভাবে দেখছি, আবার অন্তর্বর্তী সরকারও তার যে রাজনৈতিক মন বা তার যে অবস্থান সেটাও পরিষ্কার করা উচিত। প্রধান উপদেষ্টার কথায় কিন্তু খুব পরিষ্কার হয়নি। তিনি একটা মনে হলো একটা বিবৃতি দিয়েছেন এবং তিনি একটা বিদেশি সংবাদ সংস্থার বা এই পডকাস্টের কাছে এই কথাগুলো তিনি দেশের মানুষকে কেন বললেন না যে এই ছাত্র আন্দোলন করেছে, ছাত্ররা বিজয় অর্জন করেছে, তারা একটি দল করতে চায়, মানুষ কিভাবে নেয় দেশের মানুষ? তিনি বাইরে বলেছেন, এটা একটা সংশয় সন্দেহ দেখা দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে তিনি বলেছেন আমি এই ছাত্রদের প্রতিনিধি নিয়েছি বা ছাত্রদের এই সরকারের অংশীদার। সেক্ষেত্রে ওই যে প্রশ্নটি এসেছে যে তারা যদি দল করে বা তারা যদি এই দলের প্রতিনিধিত্ব করেন বা নেতৃত্ব দেন তাহলে সরকারে থাকবেন কিনা, আবার সরকারে না থাকলে সরকারে থাকলে আবার তারা নেতৃত্ব দিতে পারবেন কিনা, এই প্রশ্নটাও এসেছে। আসলে এটা বোঝাপড়ার বিষয়, পারস্পরিক আস্থার বিষয়। 5 আগস্ট যে আস্থা ছিল রাজনৈতিক দল এবং ছাত্র নেতৃত্ব, অন্তর্বর্তী সরকার, এই 3 পক্ষের মধ্যে সেই আস্থাটা কোথাও চিড় ধরেছে। কার জন্য ধরেছে সেটা বিতর্কের বিষয় বা সেটি সংশ্লিষ্ট পক্ষগুলো বিচার করবে। মানুষের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়েছে যে আজকে ছাত্র নেতৃত্ব যা বলেন, কালকে কোনো রাজনৈতিক দল তার প্রতিবাদ করে বা তার বিরূপ প্রতিক্রিয়া দেখায়, আবার বিএনপি কোনো রাজনৈতিক দল আজকে যে প্রতিক্রিয়া দেখায় অন্য কখনো কখনো অন্তর্বর্তী সরকারের মধ্যেও তার বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করি। আসলে আমরা যেতে চাই কোথায়? একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই এবং স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে গণতন্ত্রের উত্তরণে। সেক্ষেত্রে সবাই মিলেই কিন্তু এই উদ্যোগটা নিতে হবে সম্মিলিতভাবে। সেখানে এই কী বলে বোঝাপড়াটা যদি ঘাটতি থাকে তাহলে সংশয় সন্দেহ এবং বিশেষ করে অন্তর্বর্তী সরকারের তাদের কিন্তু খুবই মানে বিচক্ষণতার সঙ্গে চলতে হবে। কোনোভাবেই কেউ না মনে করতে পারে যে তিনি কোনো পক্ষে হেলে গেছেন, এবং যদি কেউ মনে করেন তার কাছে ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। কারণ এই ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু এই সরকার গঠিত। তিনি কোনো পক্ষকে যেমন অখুশি করতে পারবেন না, আবার কোনো পক্ষকে বাড়তি খুশিও করতে পারেন না। তা আমি আশা করব যে সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে ব্যাখ্যাটা স্পষ্ট হওয়া উচিত। সামান্থা, অনেকে মনে করেন যে শিক্ষার্থীদের তো একটি দল হচ্ছে, আপাতত আমরা আশেপাশে আর কাউকে দেখছি না দল গঠন করতে। প্রধান উপদেষ্টা কি জাতীয় নাগরিক কমিটি কি বুঝিয়েছে? আপনার কি মনে হয় বা আপনার কি এই বিষয়ে বক্তব্য কি? দেখুন, জাতীয় নাগরিক কমিটি তার আত্মপ্রকাশের দিন তার পুরো স্ট্যান্ড ক্লিয়ার করেছে এবং তার স্ট্যান্ড থেকে তারা এতটুকু এক চুল পরিমাণ নড়েনি। তারা স্পষ্ট করে বলেছে তারা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম এবং এই কমিটির যে কাজগুলো হবে সেটা 8 দফা কার্যপরিধি ছিল এবং আমরা তার মধ্যেই সীমাবদ্ধ থেকেছি। এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখার জন্য যেই পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, যে কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন, জাতীয় নাগরিক কমিটি তাই গ্রহণ করেছে। তার উদ্যোগে একটি রাজনৈতিক দল যদি গঠন হয় সেটা একটা সেপারেট প্রক্রিয়া হবে এবং সেটা অবশ্যই তার নিজস্ব বডি থাকবে। এটা শুধুমাত্র জাতীয় নাগরিক কমিটি জানি, বুঝি, কিন্তু আর কোনো শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম তো এই মুহূর্তে আমরা দেখছি না
যারা রাজনৈতিক দল গঠন করছে। হ্যাঁ, বৈষম্যবিরোধী একমাত্র- ছাত্র আন্দোলন এবং তা তো নাগরিক রাজনৈতিক কমিটির দল পক্ষ নয়। থেকে, হ্যাঁ এটাই হচ্ছে কথা যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির পক্ষ থেকে একটি রাজনৈতিক দল আসতে চাচ্ছে, সেখানে কোনো কন্ট্রাডিকশন নেই। না, একটি সেটা ঠিক আছে, রাজনৈতিক কিন্তু দল আমি যে গঠনের প্রশ্ন যেকোনো- আপনাকে করেছি, এটা কি অ্যাপারেন্টলি মনে হয় কিনা যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা প্রধানমন্ত্রী কাদের উদ্দেশ্য করে এই কথাটা বলেন? শিক্ষার্থীদের ডক্টর মোহাম্মদ ইউনূস আগেও বলেছেন, তার স্টেপগুলো আপনি খেয়াল করেন, আগে বলেছেন যে ছাত্ররা তার প্রধান নিয়োগকর্তা, তারপরে আবার কিছুদিন আগে উনি বলেছেন যে প্রোক্লামেশনের যখন মিটিংটা হলো তারপরে উনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোকে দেখলে উনি ভরসা পান, আস্থা পান। রাজনৈতিক দলগুলোকে কাছে টানার জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে যতগুলো পদক্ষেপ গ্রহণ করতে দেখেছি, জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কাছে টানার জন্য অতগুলো উদ্যোগ আমরা দেখি, বরঞ্চ রাজনৈতিক দলগুলোর এখানে রাজনৈতিক ঐক্যমতের ব্যাপারে বারবার এখানে অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের পক্ষ থেকেও আমরা এমফাসিস দিয়েছি। কারণ বাংলাদেশে আসলে যেভাবে পরিবর্তিত হয় এবং যেভাবে বাংলাদেশের কাঠামোটা আসলে অভ্যস্ত, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিকভাবেই সিদ্ধান্ত গ্রহণ, এটা স্থায়ী সিদ্ধান্ত হয়। যখন আমরা নির্বাহী আদেশে কোনো কিছু করতে চাই বা অন্য কোনোভাবে, এটা আসলে স্থায়ী হয় না, এটা একটা ঠুনকো হয়। তো স্থায়ীভাবে কোনো কিছু বন্দোবস্ত করতে হলে, স্থায়ীভাবে কোনো কিছু সিদ্ধান্ত নিতে হলে আমরা সবসময় মনে করেছি যে রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক সিদ্ধান্তের, মাঠের সিদ্ধান্তের উপরে আমরা ভরসা রাখতে বেশি উইলিং। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গা থেকে উনি যেটা বলেছেন সেটা একটা সাধারণ জনগণও বলছে যে ছাত্রদের একটি দল দরকার, অভ্যুত্থানের একটি দল দরকার। উনি ওই জায়গা থেকে বলে থাকতে পারেন। সোহরাব ভাই যেটি বললো, দুধ ভাই, যে রাজনৈতিক দলগুলোর সাথে মনে হচ্ছে যে অন্তর্বর্তী সরকার একটা চিট ধরেছে। বিএনপি বিভিন্ন ইস্যুতেই সরব হচ্ছে, বিশেষ করে কুমিল্লায় যুবদল নেতা যেভাবে যৌথ বাহিনীর হাতে প্রাণ গেল। দুদু ভাই যেটি বলছে আসলে কি মানে সোহরাব ভাই যেটি বলছে সেরকমই কি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে আসলে চিট ধরছে, বিশেষ করে বিএনপির সাথে? না, চিট ধরেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নিজে স্পষ্ট করেছেন নিজের। কিন্তু প্রত্যাশা কি, জনপ্রত্যাশা তো পূরণ করতে পারছেন না, সেটা তো প্রতিদিনই বলছেন আপনারা। আমার কথাটা আপনি ধরতে পারেন নাই। উনি নিরপেক্ষ ব্যক্তি ছিলেন, এখন তিনি নিরপেক্ষ ব্যক্তি না। একটা পক্ষ নিতেই পারে, কেউ সমাজতন্ত্র বিশ্বাস করে, কেউ গণতন্ত্র, কেউ পুঁজিবাদ, কেউ মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, কেউ গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। এটা তো পছন্দ এক একজন এক। সবাই সাদা শার্ট পরবে এটা ভাবার কোনো কারণ নাই, আর লাল শার্ট পরলে সে বিপ্লবী হয়ে গেছে এমন না। তো সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা করেছেন, আর এই করার কারণে বিএনপির সঙ্গে চিট ধরে নাই। বিএনপি আগাগোড়াই ছিল একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি মানে যোগ্যতম, গ্রহণযোগ্য, স্বচ্ছ একটা নির্বাচন হবে, এবং সেটি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে সম্ভব বলে আমরা মনে করেছি, এখনও মনে করি। কিন্তু তিনি ইতিমধ্যে যে কথাগুলো বলেছেন সেগুলো নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে। আলোচনা হওয়া মানে এখনো পর্যন্ত সেই ধরনের অবস্থানে, বিশেষ করে বিএনপির সঙ্গে। বিএনপি বড় পার্টি, তো বিএনপির নজরেই তো বেশি আসবে। কারণ আমি যেমন একটু উচ্চ লম্বা, তো আমার পিছনে যদি একটু ছোট হয়, 4 ফিট হয়, তো পিছনে দাঁড়ালে দেখা যাবে না। তাই জনপ্রত্যাশা কতটা পূরণ করতে পারছে বলে মনে হয় অন্তর্বর্তী সরকার? আর দুই হচ্ছে যে আওয়ামী লীগের যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যেটা এই দেশের মানুষ গ্রহণ করেনি, সারা বিশ্ব গ্রহণ করেনি, তো এই সরকারের আমলে সেই ঘটনা ঘটবে এটা কেউ প্রত্যাশা করে না, যেটা কুমিল্লাতে ইতিমধ্যে হয়েছে। এর আগে একজন শ্রমিক মানে অভ্যুত্থানের হয়তো 1-1.5 মাসের মধ্যে আপনার সাভারে গুলি করে হত্যা করা হয়েছিল, আর টুকটাক অনেক মানুষ নানাভাবে নিহত হয়েছে। তবে কুমিল্লার ঘটনাটা মানুষকে নাড়া দিয়েছে, এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। একজন খুন করার পরে খুনের মামলায় তার আইনের নিয়ন্ত্রণে আসা উচিত ছিল, কিন্তু তা না হয়ে তাকে বদলি করা হয়েছে। এটা অতীতকে সামনে আনা হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এটা এইভাবে যদি এগোয়, তাহলে সরকার এবং আমরা যারা এই সরকারকে সমর্থন দিয়েছে তারা আরও বেশি চিন্তিত হয়ে পড়বে। ধন্যবাদ দুধ ভাই। আমরা বিরতিতে যাবো। বিরতিতে যাওয়ার আগে সোহরাব ভাইয়ের কাছে একটা প্রশ্ন রেখে দিতে চাই, সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই নানানভাবে সমালোচিত হয়ে যাচ্ছেন, সংস্কারের উদ্যোগ ছাড়া আর কি গতানুগতিকতার বাইরে আপনি এই সরকারের কাছ থেকে বাইরে তারা করেছে? আমরা তো গতানুগতিক সরকার চাইনি, বা নির্বাচনকালীন যে অন্তর্বর্তী সরকার আছে, সংস্কারের উদ্যোগ ছাড়া এই অন্তর্বর্তী সরকারকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? বিরতির পরে আপনার কাছে জানতে চাইবো। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরেই, আমাদের সাথে থাকুন।
বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলাপে। বিরতিতে যাওয়ার আগে সোহরাবের কাছে একটি প্রশ্ন রেখেছিলাম যে অন্তর্বর্তী সরকার সংস্কারের উদ্যোগগুলো ছাড়া আর কি গতানুগতিক বা প্রশংসা পাওয়ার মতো কাজ করছে বা তার মূল্যায়নটা জানতে চেয়েছি। না, এই সরকারের প্রধান উপদেষ্টা তো বলেছেন যে আমরা আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেন। তো তার এই বক্তব্যে সাহস রেখে বলতে চাই যে গত 6 মাসে জনগণের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা তারা পূরণ করতে পারেনি। বিশেষ করে দৈনন্দিন জীবনের যে সমস্যা, সংকট, নিরাপত্তা, এই 3টি বিষয়ে কিন্তু সরকার বেশ পিছিয়ে আছে। অনেক ক্ষেত্রে গতানুগতিক, অনেক ক্ষেত্রে মানুষ এটাও তুলনা করে যে আগের সরকারের চেয়ে এটি কি ভালো করেছে না খারাপ করছে। নিত্যপণ্যের দাম, তো আমরা সিন্ডিকেট তো শুনে আসছি বহু বছর ধরে, তো সিন্ডিকেট কেন ধরা যাচ্ছে না? রাজনৈতিক সরকার তার রাজনৈতিক স্বার্থে এবং তার যে অনুগতদের সুবিধা দেওয়ার জন্যে তাদেরকে ধরেনি, কিন্তু এই সরকার তো এই বাধ্যবাধকতা ছিল না বলে মনে করি, কিন্তু তারাও ধরতে পারছে না। দ্বিতীয় হচ্ছে নিরাপত্তা। এখন নিরাপত্তার ঠিক যে নিরাপত্তার এই সরকার তো নির্বাচিত নয়, সুতরাং জনগণের সহায়তা প্রয়োজন। জনগণ মানে রাজনৈতিক দলগুলোর কাছে তারা কতটা সহায়তা চাচ্ছে, এমনকি ছাত্র নেতৃত্বের কাছে কতটা সহায়তা চাচ্ছে। যেমন সামান্থা বললেন যে রাজনৈতিক দলগুলোর সাথে যত বৈঠক করেছে ছাত্র নেতাদের সাথে করেনি, কারণ তাদের তো সারা দেশে রাজনৈতিক দলগুলোরও ছাত্র নেতাদেরও একটা নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কটা ব্যবহার করতে পারত। আর যে বিষয় বলুন যে একটা বিষয়ই করেছে যে সাবেক সরকারের যে সব দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, সেটি অনুসন্ধান করা। এই অনুসন্ধানে অনেক অনেক মানে কী বলে অবিশ্বাস্য তথ্য বেরিয়ে কিছু বিষয় তো আমাদের জানাই ছিল, কিন্তু দুর্নীতি প্রতিরোধে কতটুকু কি করেছে আপনার কি মনে হয়? জি, দুর্নীতি প্রতিরোধে না, প্রতিরোধটা করা এটা কিন্তু দীর্ঘ প্রক্রিয়া, মানে এটা কঠিন কাজ। এই কাজটি আমরা যতই বলি সহজ, যেমন বাইরে যে অর্থ চলে গেছে সেটা আনা কঠিন, এটা সরকার নীতি নির্ধারকরা বলেছেন। যে বিষয়টা হচ্ছে একটা স্থিতি অবস্থা রাখা, অর্থাৎ এখন কেউ লুটপাট করতে পারবে না, এখন কেউ ব্যাংক থেকে টাকা নিয়ে সেটি বিদেশে পাচার করতে পারবে না। সেই ক্ষেত্রে বলবো যে সরকার অর্থনৈতিক শৃঙ্খলার দিক থেকে একটা পর্যায়ে এসেছে, কিন্তু সমস্যা হচ্ছে যে মানুষের যে সংকট, এবং সেই সংকটটা কিন্তু অনেক গভীর, এবং মানুষ চায় যে আপনি যেসব সরকার পদক্ষেপ নিয়েছে এর ফল হয়তো 2 বছর 4 বছর পর পাওয়া যাবে, কিন্তু মানুষ ফলটা চাচ্ছে এখনই। আরেকটি হচ্ছে এই যে সমস্যাগুলো, এবং প্রথম থেকেই সরকার এক ধরনের নিষ্ক্রিয়তা অথবা এক ধরনের কী বলে অমনোযোগ অথবা দাবির কাছে আত্মসমর্পণ করার কারণে অনেক ঘটনা ঘটেছে। যেমন এইচএসসি পরীক্ষা যে মানে অটো পাস দেওয়া হলো, যে কয়টা পরীক্ষা দিয়েছিল বাকি, আমি মনে করি এটি সরকার ঠিক হয়নি। পরবর্তীকালে অনেকগুলো আন্দোলন হয়েছে, যে আন্দোলনগুলো সরকার ঠিকমতো সামাল দিতে পারেনি, এবং এই মুহূর্তে যে তিতুমির কলেজে ছাত্ররা আন্দোলন করছে, এখন 7টা বিশ্ববিদ্যালয় করে দেওয়া সম্ভব না, কিন্তু ছাত্রদের যারা আন্দোলন করছে তাদের সঙ্গে কথা বলা, যাওয়া অথবা তাদেরকে ডেকে কথা বলা, এখন শিক্ষামন্ত্রী বলেছেন যে শিক্ষা উপদেষ্টা বলেছেন যে এই কী বলে জিম্মি করে বা দাবি মানে দাবির মুখে সরকার কোনো এটা বিশ্ববিদ্যালয় নতুন কোনো বিশ্ববিদ্যালয় দেবে না। এখন কিন্তু তারা কলেজের বাইরে 2 বড় সড়ক অবরোধ করে ফেলছে। কিন্তু এর চেয়েও যেটা বলবো যে সরকারের বড় ব্যর্থতা, সেটা হচ্ছে যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যারা নিহত হয়েছে তাদের তালিকাটা এখনও পর্যন্ত না করতে পারা, সেই শহীদ পরিবারের আহাজারি, তাদের যথাযথভাবে পুনর্বাসন করা, এমনকি স্বীকৃতিও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। আহতরা 3 মাস আগে একবার রাস্তায় আবার তাদের রাস্তায় নামতে হচ্ছে। আমি মনে করি এর কোনো অজুহাত নেই, এর কোনো দোহাই নেই, কারণ এই কাজগুলো মানে 10,000 আহত, তাই 10,000 মানুষকে এই রাষ্ট্র দেখতে পারে না। 2000 বা এখন তো 800 কতজনের তালিকা হয়েছে, তা 800 পরিবারকে পুনর্বাসন করা যায় না। এবং অনেকে বলেছেন যে একজন গাড়ি চালক মারা গেছেন, তার 2 মেয়ে,
তার পড়াশোনা বন্ধ হওয়ার পথে। কিন্তু সরকারের এটা দায়িত্ব না, এবং সরকার না, আমি শুধু বলবো যে এখানে রাজনৈতিক দলেরও দায়িত্ব আছে, এখানে নাগরিক সমাজেরও দায়িত্ব আছে, ব্যবসায়ীদেরও দায়িত্ব আছে। ধন্যবাদ। কিন্তু আমরা বুঝতে পেরেছি আপনার পয়েন্ট। আমরা সেই দায়িত্ব বোধহয় পালন করতে পারি। হ্যাঁ, আপনি যদি এক বাক্যে শেষ করতে চান শেষ করতে পারেন। না, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। সামান্থা, এই যে সোহরাব ভাই যেটা বললো, এই যে আহতরা পথে রাস্তায় নেমেছে, আমরা ফেসবুকে বা অন্যান্য জায়গায় দেখলাম যে অন্তর্বর্তী সরকারকে বহু আন্দোলনকে ফেস করতে হচ্ছে, তার একটা বড় অংশ শিক্ষার্থী বিভিন্ন দাবিতে সেক্ষেত্রে রাস্তায় নামছে। আবার জুলাই গণঅভ্যুত্থানের আহতরাও রাস্তায় নেমেছে। তো আপনারা তো এদেরও প্রতিনিধিত্ব করেন, কারণ আপনাদের মানে আপনারা তো গণঅভ্যুত্থানের ফসল বলতে হবে, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তো এই ইস্যুগুলোতে আপনারা সরকারকে কেন মানে অনেক বেশি সরব আপনাদের মানুষ আশা করে, আপনাদের তো সেটা দেখতে পাচ্ছে না? দেখুন, এখানে জাতীয় নাগরিক কমিটির যে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে তার যে দায়িত্বগুলো পালন করার কথা, সেই দায়িত্বের মধ্যে এটা কিছুটা পড়ে, আবার অনেকটাই পড়ে না। যেমন সরকারের দায়িত্ব হচ্ছে একটা, যে কোনো সরকার, পলিটিক্যাল গভর্নমেন্ট হোক, এটা অন্তর্বর্তীকালীন সরকার হোক, সকল সরকারেরই একটা দায়িত্ব থাকে যে তার সকল জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করা এবং তাদের সকল প্রবলেমকে সলভ করার জন্য চেষ্টা করা, এটা হচ্ছে তার দায়িত্ব। কিন্তু যখন একটি নির্দিষ্ট পলিটিক্যাল প্ল্যাটফর্মের কথা হচ্ছে, এখানে সে কিছু ভূমিকা রাখতে পারে, কিন্তু এই ভূমিকার কোনো ধরনের অতিসাহ্য আসলে প্রয়োজনীয়তা নাই, এবং সেটা অধিকাংশ ক্ষেত্রে কাজ করবে না বলেও আমরা মনে করি। এবং আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে যৌক্তিক যে দাবি, সেই দাবির ভিত্তিতে অবশ্যই একটা জায়গা থাকা উচিত সরকারের কাছে। এখন যেহেতু এটা বুঝতে হবে যে বাংলাদেশের মানুষের আসলে আগ্রহটা, মানে এই পরিমাণ বিপুল পরিমাণ আন্দোলন হওয়া, এটা কিন্তু অ্যাস্টনিশিং। মানে আমরা যদি সংখ্যার ক্ষেত্রে ধরি, গত 4 মাসে কতগুলো আন্দোলন হয়েছে মাঠে, তো এটা কিন্তু আমরা দেখি নাই যে ফ্যাসিস্ট রেজিমে এর চেয়ে ভয়ানক পরিস্থিতি ছিল, কিন্তু আমরা এতগুলো আন্দোলন করতে দেখি নাই কাউকে। তার মানে এই না যে কথা বলা যাবে না আবার। তো আমাদেরকে একটা ব্যালেন্স খুঁজে বের করতে হবে, পলিটিক্যাল গভর্নমেন্ট হোক আর হচ্ছে ইন্টারিম হোক, সবাইকে একটা ব্যালেন্স খুঁজে বের করতে হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই একটা ওয়ে আউট করা উচিত, যেখানে এখানে মানুষের যে আশা আকাঙ্ক্ষার জায়গাগুলো আছে, শিক্ষার্থীদের হোক, শ্রমিকদের হোক, অবশ্যই তার আকাঙ্ক্ষার জায়গাগুলো এবং তার প্রাপ্তি কোথায় ঘাটতি হচ্ছে, যেটা তারা যৌক্তিক দাবি, সেটা বলার জায়গার জন্য একটা কাউন্সিল করে দেয় বা একটা জায়গা করে দিক, যেখানে গিয়ে তারা এই প্রস্তাবনাগুলো রাখতে পারে, বা তারা যেইভাবে মনে করে যে বিষয়টা সলভ হওয়া উচিত সেই জায়গাগুলো রাখতে পারে। কিন্তু আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে যৌক্তিক দাবির বদলে যদি অযৌক্তিক কিছু আসে, অযৌক্তিক দাবি আসে, তাহলে তার পিছনে কি কারণ থাকতে পারে সেটাও আমাদের খতিয়ে দেখতে হবে। এটা এমন না যে বাংলাদেশের রাজনীতি খুবই সরল এবং স্বাভাবিক এবং আমরা সব কিছুর ক্ষেত্রেই খুবই সরল মনে ব্যাপারটা চিন্তা করব, এটা আমার কাছে মনে হয় না যুক্তিযুক্ত। তবে অবশ্যই এখানে যৌক্তিক জায়গা থাকলে সেটা ইন্টারিম গভর্নমেন্টের অবশ্যই দেখা উচিত, এবং অযৌক্তিক জায়গা থাকলে কেন হচ্ছে, এবং এখানে তো আসলে দোষরা আছে, এই সিস্টেমটা আছে, কাঠামোটা আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এটাকে অজুহাত হিসেবে যেমন ব্যবহার করা যাবে না, এটাকে অস্বীকারও করা যাবে না। তাহলে এই বিষয়গুলোকে দুইভাবেই দেখতে হবে এবং এখানে মধ্যপন্থা একটা ব্যালেন্স খুঁজে বের করতে হবে ইন্টারিম গভর্নমেন্ট। ধন্যবাদ দুদু ভাই। আমাদের সময় কম, আপনার কাছেই আপনার উত্তর দিয়ে আমরা আজকের প্রোগ্রাম শেষ করবো। সেটা হচ্ছে যে নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সবসময় বলা হয় আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া যাবে না। আপনি এই বিষয়টি কতটা সমর্থন করেন? দ্বিতীয়ত, জাতীয় সরকার গঠনের কথা বলেছে বিএনপি। জাতীয় সরকার বলতে আসলে কাদের বোঝাচ্ছেন? মানে এইটার আর পরিষ্কার কোনো ব্যাখ্যা আমরা এরপরে আর পাইনি। জাতীয় সরকার কথা না, আমরা আগে বলেছি যারা নির্বাচিত হবে বা হবে না, যারা আন্দোলন করেছিল মানে ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, তারা যদি পরাজিত হয়ে থাকে তাদের নিয়ে পরবর্তীতে সরকার গঠন করা হবে। তো এটা তো নির্বাচন পরবর্তী সময়ের ঘটনা, এটা নির্বাচনের আগের কোনো ঘটনা না। 2 নম্বর হচ্ছে, এটা খুব পরিষ্কার করে আমি বলি যে যখন যে গোষ্ঠী, যে শ্রেণী রাস্তায় নেমে আসছে তাদের প্রয়োজনীয়তার কারণে, তখন দেখতে হবে যে এর প্রয়োজনটা কতখানি আছে। যেমন এটা তো আপনাকে স্বীকার করতে হবে যে 15-16 বছরের যে একটা মানে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, এটা তছনছ করে দিয়েছে। এই যে কেউ চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ মানে একেবারে পঙ্গু হয়ে গেছে, আর একটা বড় অংশ তো আসলে তারা বিদায় নিয়েছে এই জগৎ থেকে, তাদের পরিবারগুলো বড় অসহায়। এখন রাজনৈতিক দল অথবা ছাত্র সংগঠন যেগুলো বৈষম্য বিরোধীদের আমরেলার নিচে তারা গিয়ে অবস্থান নিয়েছিল, তারা যদি সক্রিয় থাকতো তাহলে পরে কিন্তু ওদের
হুইল চেয়ারে রাস্তায় নামার দরকার হতো না। মানে এটা একটা আমার কাছে মনে হয়েছে যে আন্দোলনকারী শক্তিরা তাদেরকে যে প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া দরকার ছিল, মিনিমামটা, সেটা দেয়নি। সেটাও এখনো পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। আমি কাউকে দোষারোপ করছি না, কিন্তু এটা হয় না। আওয়ামী লীগ প্রশ্ন, আর আওয়ামী লীগ যেটা আছে, কেউ তাদেরকে দাওয়াত দিয়ে এনে রাজনীতি করাবে না। তাদের কৃতকর্ম, ধ্বংসলীলা, হত্যাযজ্ঞ, লুটপাট, এই যে অপরাধগুলো, এগুলো তারা আইনের মুখোমুখি হতে হবে। আইনের কাছে তাদেরকে দাঁড়াতে হবে। আপনি সারা অর্থনীতিটা ধ্বংস করে দিয়ে গেলেন, জাতির মেরুদণ্ড ধ্বংস করে দিয়ে গেলেন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেলেন। এখন আপনি কিসের উপর ভিত্তি করে রাজনীতি করবেন? আর আমি মনে করি নিষিদ্ধের রাজনীতি ব্যক্তিগতভাবে আমি বা আমার দল করে না। এটা শেখ মুজিব সাহেব করেছেন বা অন্যরা করেছেন। এটি জনগণের বিষয়। যেমন জনগণই কিন্তু এদেরকে তাড়িয়ে দিয়েছে। তো সেই জনগণের উপর আমি এখনো পর্যন্ত নির্ভর করতে চাই তারা কি চায়। আমি আমার সিদ্ধান্তটাকে কিভাবে মানে প্রতিষ্ঠা করব, সেটি কার্যকরভাবে নির্বাচিত একটি সরকার গঠনের মধ্যে দিয়ে। তার আগ পর্যন্ত আপনার এটা সম্ভব না। ধন্যবাদ দুধ ভাই। আমাদের অল্প একটু সময় আছে। সৌরভ ভাই যদি একটু বলেন যে দল হিসেবে রাজনীতি, আওয়ামী লীগকে বিচারের কথা বলা হচ্ছে, দল হিসেবে রাজনীতির মানে অল্প সময়ের ভিতর দল হিসেবে রাজনীতির মানে আওয়ামী লীগের বিচার আপনি কিভাবে দেখেন সেটা? না, দল হিসেবে বিচারের দাবিটা তত জোরালো নয় যতটা জোরালো যে গণহত্যার সঙ্গে যারা জড়িত তাদের মানে এই অপরাধে দল। এবং ডক্টর আলী রিয়াজ 4টি শর্তের কথাও বলেছেন আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার জন্যে। আবার আমাদের তথ্য উপদেষ্টা বলেছেন তাদের এই নামে রাজনীতি করা ঠিক করতে পারবে না। মানে বিতর্ক হোক না, মানে যাদের পক্ষে জনমত বেশি সেই সিদ্ধান্ত হবে। সুতরাং এটি নিয়ে আমার মনে হয় যে আবার এটি হয় না যে আওয়ামী লীগ নিয়েই পড়ে থাকা, ছাত্র নেতৃত্ব পড়ে থাকবে, বিএনপি পড়ে থাকবে, জামাত পড়ে থাকবে, তাহলে কিন্তু এই যে জনজীবনের সমস্যাটা আড়ালে থেকে যাবে, যেটা দেশকে আরো সংকটের মধ্যে। ধন্যবাদ সৌরভ হাসান। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আজ আমরা এখানেই শেষ করছি। আবার দেখাবে সমসাময়িক বিষয় নিয়ে। ভালো থাকবেন ততক্ষণ।